গতকালকে মানে গত ক্লাসে ক্যাট ক্যামের একটা ক্লাসে আমি একটা ম্যাথ দিয়েছিলাম করতে এক্সারসাইজ। ওই ম্যাথটা কি করছো তোমরা? এই যে এই ম্যাথটা ছিল, মনে আছে? আমি যদি একটু রিকল করি, এই ম্যাথটা হচ্ছে ক্লাসে বুঝাই দিছিলাম, যেহেতু অনলাইন ক্লাস করার সুযোগ নাই তোমাদেরকে মোটামুটি ভালোভাবে বুঝাই দিছিলাম যে এটা কিভাবে হয়েছে। দেন হচ্ছে এই ম্যাথটা ছিল হচ্ছে তোমার আহ কি বলে এটাকে, বলছিলাম যে এটা করতে। কেউ করছো? এনিওয়ান? কেউ করো নাই? রেসপন্স করো যে করছি কি করি নাই। স্যার মেবি করি নাই আমরা স্যার। আচ্ছা এখন করো। এই ম্যাথটা কি ছিল দেখো তো। ফার্স্ট অফ অল আমরা সবগুলার ওয়ার্কলোড বের করছিলাম, ঠিক আছে? এই যে মানে এই ম্যাথের জন্য এই যে ওয়ার্ক স্টেশন গুলো আছে, লোড, মিল, ড্রিল, এগুলোর জন্য আমরা প্রত্যেকটার জন্য ওয়ার্কলোড বের করছিলাম। সিমিলারলি এটার জন্য ওয়ার্কলোড বের করো তো প্রত্যেকটার জন্য। এখানে ওয়ার্ক স্টেশন হবে 4টা, যেহেতু লোড এবং আনলোড একসাথেই হবে, তো 4টা ওয়ার্ক স্টেশনে ওয়ার্কলোড বের করো। দেন আমাকে জানাও কত হয়েছে। করো, করে আমাকে তোমরা আনসারটা জানাও যে ফার্স্ট ওয়ার্ক স্টেশনের ওয়ার্কলোড এত।
তো কেউ জানাও আনসার কত আসছে? এতক্ষণ তো লাগার কথা না। স্যার লাস্ট ক্লাসের ভিডিওটা মনে হয় স্যার আমাদের অনেকেরই দেখা হয় নাই, সো এটার জন্য স্যার একটু সময় দিলে ভালো হতো স্যার। আমরা যদি আজকের দিনে একটা সময় আপনাকে করে দিই তাহলে কি হবে স্যার? লাস্ট ক্লাসটা তো করাইছিলাম বোধহয় লাস্ট কবে, থার্সডে না? হ্যাঁ জি স্যার। থার্সডে এর পরে তো মোটামুটি আজকে যদি মঙ্গলবার হয় 5 দিন চলে গেল না? স্যার স্যার চলে গেছে স্যার, আসলে অনলাইন ক্লাসের ওই ভিডিওগুলো স্যার ওভাবে দেখা হয় নাই স্যার। মাঝে দিয়ে আবার স্যার ওই আমাদের জানান ম্যামের ক্লাসও তো ছিল, ওইটা তো একটু প্রবলেম ছিল স্যার, সেই কারণে স্যার আপনারটা হয়তো দেখা হয়নি অনেকেরই। আচ্ছা এখন করো, মানে ওটা দেখে দেখে ওইটার আইডেন্টিক্যালি করো। এর আগের ম্যাথটা যেটা ছিল ওটা দেখে দেখে করো। স্লাইড স্লাইড তো দিই নাই না? হ্যাঁ না স্যার। আচ্ছা, তোমরা বই ফলো করো না যে কোন বই থেকে পড়াচ্ছি, বা নাকি শুধু স্লাইডের উপরে ডিপেন্ড করো? না স্যার, আপনি তো একটা স্যার বইয়ের সাজেশন দিছিলেন স্যার। হ্যাঁ, আমি তো এটার বইগুলোর সাজেশন প্রথমেই দিয়ে দিছিলাম। রাধাকৃষ্ণন, দেন হচ্ছে জি স্যার, রাধাকৃষ্ণনের বই। গ্রুভার, আর হচ্ছে আরেকটা হচ্ছে পি এন রাও। এই 3টা বই থেকে বলছিলাম যে পড়াবো। তো ওই বইয়ের ম্যাথটাই আমি তো তোমাদেরকে বলছিলাম, যদি কেউ নিজে সলভ করতে না পারো তাহলে বইয়ের হেল্প নিতে পারো, বইয়ে করে দেয়া আছে এটা। আচ্ছা, যেহেতু করো নাই, দেখি আমি ট্রাই করি তোমাদেরকে আরেকবার বুঝাই দেওয়ার। দেখো এটা আরেকবার রিকল করো, হ্যাঁ। এই ম্যাথটা কি ছিল, যে 3টা পার্ট, প্রত্যেকটা পার্ট মিক্স দেয়া ছিল। ওয়ার্ক স্টেশন হচ্ছে 3টা, আর আমার প্রত্যেকটার প্রসেসিং টাইম দেওয়া আছে। আর অপারেশনাল ফ্রিকোয়েন্সি দেওয়া ছিল প্রত্যেকটার জন্যই 1, বাট এই ম্যাথটার জন্য অপারেশনাল ফ্রিকোয়েন্সি এক একটার জন্য এক এক রকম। ঠিক আছে, 1 1 কোনোটার ক্ষেত্রে ইন্সপেকশনে 0.5, শুধুমাত্র ইন্সপেকশনই চেঞ্জ আর কি। এটার 0.2, হ্যাঁ, এটা হচ্ছে 0.5, এরকম। তো আমরা এটার জন্য আর কি দেখি কি, ফার্স্ট অফ অল প্রসিডিওরটা কি ছিল আগে দেখো। যে ফার্স্ট অফ অল আমার ওয়ার্কলোড গুলো বের করতে হবে, হ্যাঁ। ওয়ার্কলোড গুলো প্রত্যেকটা স্টেশনে ওয়ার্কলোড বের করে দেন হচ্ছে ওইখান থেকে আমরা বোটলনেক অপারেশনটা বের করতে চাই। বোটলনেক অপারেশনটা কি ছিল, যেটার ওয়ার্কলোড এবং সার্ভার রেশিওটা ম্যাক্সিমাম হবে, সেটাই হবে আমাদের বোটলনেক অপারেশন, এবং ওটা হবে কি ম্যাক্সিমাম প্রোডাকশন রেট হবে ওইটার মধ্যে। ঠিক আছে, সবগুলোর এই যে ফর্মুলা গুলো দেওয়া ছিল। দেন প্রত্যেকটা স্টেশনের বা সরি প্রত্যেকটা প্রোডাক্টের জন্য প্রোডাকশন রেট কত, দেন হচ্ছে ইউটিলাইজেশন ছিল প্রত্যেকটা ওয়ার্ক স্টেশনের কত পার্সেন্ট ইউটিলাইজেশন, আর হচ্ছে নাম্বার অফ বিজি কাস্টমার্স বা বিজি সার্ভার্স এট ইচ ওয়ার্ক স্টেশন, এটা ওর ফর্মুলা। মানে সব অ্যাকচুয়ালি
এই ম্যাথ গুলো হচ্ছে ফর্মুলা বেসড, হ্যাঁ, তোমাকে জাস্ট বুঝতে হবে যে কোন ডেটা গুলো আমার দরকার এটা সলভ করার জন্য। সো সিমিলারলি এই ম্যাথটায় আমার পার্থক্য ছিল যে ওইগুলোর ক্ষেত্রে অপারেশনাল ফ্রিকোয়েন্সি 1 দেয়া ছিল, আর এটার মধ্যে দেখো এই যে বলা আছে নোট দ্যাট the operational frequency at the inspection station is less than 1 to account for that the only a fraction of the parts are inspected। অর্থাৎ এখানে যেমন প্রত্যেকটাই প্রোডাকশন করা হয়েছে, এখানে সবগুলো প্রোডাকশন করা হয় নাই, হ্যাঁ, কিছু কিছু সরি কিছু কিছু ওয়ার্ক স্টেশনটা ইন্সপেকশন করা হয়েছে। সো এটা হচ্ছে লেস দেন 1, এটা ক্ষেত্রে 0.5, এটা ক্ষেত্রে 0.2, এটা 0.5, এটা 0.33। বাট আমার যেই কোয়েশ্চেন যে এটার মধ্যে কি কি চাওয়া হয়েছে, দেখো ম্যাক্সিমাম প্রোডাকশন রেট, corresponding production rate of each part, utilization of each workstation, মানে সিমিলার কোয়েশ্চেন। সো এখানে শুধুমাত্র চেঞ্জটা কি, চেঞ্জটা হচ্ছে আমার অপারেশনাল ফ্রিকোয়েন্সিটা আদার দেন 1 আমার একটা ওয়ার্কস্টেশনে 0.5 দেয়া আছে, মানে ওয়াকের চেয়ে কম দেয়া আছে একটা ওয়ার্কস্টেশনে। সো দেখো ফার্স্ট অফ অল আমি ওয়ার্কলোড গুলো বের করে নিছি, হ্যাঁ, তাহলে ফার্স্ট ওয়ার্কস্টেশনের আমার ওয়ার্কলোড গুলো কত, দেখো খেয়াল করে দেখো ফর্মুলা কি ছিল, এইটা টিআইজে কে এফআইজে কে আর হচ্ছে এই যে পিজে, এটার সামেশন ফর অল দা পার্টস। তাহলে দেখো এ এর জন্য 4+2, বি এর জন্য 4+2, 4+2 হচ্ছে লোড এবং আনলোডটা একটা ওয়ার্ক স্টেশনেই কাজ করা হয়। দেখো এই যে কনসিস্ট অফ 4 ওয়ার্ক স্টেশন, লোড এন্ড আনলোড স্টেশন উইথ 1 সার্ভার, ঠিক আছে। ওয়ার্ক স্টেশন 2 হচ্ছে মিলিং অপারেশন উইথ 3 সার্ভার, ওয়ার্ক স্টেশন 3 হচ্ছে ড্রিলিং অপারেশন উইথ 2 সার্ভার, আবার ইন্সপেকশন হচ্ছে 1 সার্ভার। এটা মনে রাখবা যে মানে কয়জন করে সার্ভার আছে। সো ফাইনালি দেখো এই যে লোড এবং আনলোডের জন্য প্রত্যেকটা পার্টেই তোমার 4+2 ফ্লো, মানে 4+2 করে। তো এটাকে এভাবে লেখা যায় 4+2 কমন নিলা, সবগুলোর জন্য অপারেশনাল ফ্রিকোয়েন্সি 1, আর হচ্ছে যে পার্ট মিক্স গুলো দেওয়া আছে, তাহলে আমি 6 মিনিট পেয়ে গেলাম, ঠিক আছে। এখন হচ্ছে সেকেন্ড ওয়ার্ক স্টেশনের জন্য এটা কি হবে, সেকেন্ড ওয়ার্ক স্টেশনে হচ্ছে কি মিল, এই যে দেখো এখানে মিল হচ্ছে 20, তাহলে 20 ইন্টু 1 ইন্টু 0.1, এখানে মিল হচ্ছে দেখো 25 ইন্টু 1 ইন্টু 0.2, এটাতে আবার মিল নাই, মিলিং নাই, ঠিক আছে। আবার এটাতে হচ্ছে 30। তো এরকম করে এই যে তিনটা পোর্শন আসছে 19 মিনিট। আবার এরপরে ওয়ার্কস্টেশন 3, ওয়ার্কস্টেশন 3 তে হচ্ছে ড্রিল, ড্রিল আবার দেখো এখানে দুইটা আছে, ড্রিল ড্রিল, ঠিক আছে। সো এগুলা যোগ করতে হবে, মানে এটা 16 ইন্টু 1, 14 ইন্টু 1, এই যে দেখো এই দুটো সেম, একটা ওয়ার্কস্টেশনে এই দুইবার হচ্ছে, এগুলা যোগ করা হয়েছে, ওয়ার্কলোড বের করা হয়েছে। এখানে ডিফারেন্সটা যেটা আমরা এর আগেরটার মধ্যে নাম্বার অফ মুভস, দেখো এখানে অপারেশনাল ফ্রিকোয়েন্সি ছিল 1 ফর অল অপারেশনস, আমরা এখানে তিনটা মুভ ধরে নিয়েছিলাম, বাট এখানে যেহেতু অপারেশনাল ফ্রিকোয়েন্সি দেয়ার ইজ এ ডিফারেন্স, সো আমাদেরকে ওইটা ওইভাবে ক্যালকুলেট করতে হবে। সো এটা কিভাবে ক্যালকুলেট করবা মনে আছে, এই যে এই ফর্মুলাটা, এটা ওই জন্য এই যে সামেশন অফ এন। হ্যাঁ এফআইজে কে পিজে -1, অর্থাৎ এটা ছিল অপারেশনাল ফ্রিকোয়েন্সি ইনটু পার্ট মিক্স -1, আর এটা হচ্ছে সামেশন, ঠিক আছে। তো এইখানে যেটা করছে দেখো 3.5 ইনটু 0.1, 0.2, 0.3 এগুলো হচ্ছে পার্ট মিক্স। সো 3.5 টা কি, এগুলো হচ্ছে যে সামেশন -1 একসাথে করে দিয়েছে আর কি, লাইক 1 2 3 4 0.5, অর্থাৎ 4.5 -1 দিলে কত হচ্ছে 3.5, ওই জন্য দেন হচ্ছে যে এটা হচ্ছে 3.5। সিমিলারলি সেকেন্ড ওয়ার্ক স্টেশনের জন্য মানে সেকেন্ড পার্টের জন্য দেখো 1 2 3 4 5 5.2, 5.2 -1 4.2, ঠিক আছে। সবার লাস্টেরটা দেখো, সবার লাস্টেরটা যদি দেখো যে 1 2 3 3.333, এখান থেকে আমি 1 বিয়োগ দিলে 2.333, ঠিক আছে। এভাবে করে আমি যে নাম্বার অফ মুভসটা বের করছি। ফাইনালি যেহেতু পার্ট হ্যান্ডলিং একটা দিয়ে আছে যে মিন ট্রান্সপোর্ট টাইম বিটুইন টু ক্যারিয়ার্স,
the stations are connected by a part handling system that has two work carriers, যে টু এগুলো একটু মাথায় রাখবা, যে two work carriers and at mean transport time 3.5 minutes। তাহলে আমার এখানে ওয়ার্কলোড এই যে এত। ফাইনালি তুমি এই যে রেশিওটা বের করতে হবে, মনে আছে? তো ওয়ার্ক স্টেশন 1 ছিল লোড এন্ড আনলোড, এটা ছিল হচ্ছে ড্রিল, এটা ছিল মিল, এটা হচ্ছে ড্রিল, ঠিক আছে? এটা ছিল কি ইন্সপেকশন, আর এটা ছিল ওয়ার্ক হ্যান্ডলিং। যে দেখো যে যে কয়েকটায় মানে প্রত্যেকটা ওয়ার্ক স্টেশনে কতগুলো করে সার্ভার ছিল, ঠিক আছে? ওইটা দিয়ে ভাগ দিয়ে রেশিওটা বের করা হয়েছে, ওয়ার্কলোড বাই সার্ভার রেশিও। তো একটার মধ্যে আসছে 6.33। সো আমার ম্যাক্সিমাম রেশিওটা হবে আমার বোটলনেক অপারেশন। সো এটা কত হবে, এটা দেখো তো 7 না 7.2 স্যার, নাকি? হ্যাঁ, ওয়ার্ক স্টেশন 3 হচ্ছে 7.2। বড়, তাহলে এখানে আমার ম্যাক্সিমাম প্রোডাকশন রেট হবে, ঠিক আছে? একটু কনফিউজিং লাগতে পারে, মানে যে এখানে মানে বোটলনেক কেন বলা হচ্ছে, মানে এটা এই ধরনের ম্যাথ গুলো, মানে এই ধরনের স্ট্রাকচারের ম্যাথ গুলোতে বোটলনেকের সংজ্ঞা দিছে এরকম, যে বোটলনেক রেফার্স টু দ্য ফ্যাক্ট দ্যাট দ্য আউটপুট অফ দ্য সিস্টেম হ্যাজ এন আপার লিমিট। এখানে আউটপুট অফ দ্য সিস্টেম হচ্ছে এইটার সবচেয়ে আপার লিমিট, ঠিক আছে? এই রেশিওটা ওয়ার্কলোড বেশি মানে এখানে প্রোডাকশন বেশি হচ্ছে, given that the product mix flowing through a system is fixed। আর বাকি যে প্রোডাক্ট মিক্সটা আছে ওটা লোয়ার, মানে এটার চেয়ে বাকিগুলো হচ্ছে লোয়ার, এটা হচ্ছে ম্যাক্সিমাম সবচেয়ে। তো সেই ক্ষেত্রে এটাকে বলতেছি আমরা বোটলনেক। আমরা কিন্তু সবসময় বোটলনেকের সংজ্ঞা দিই যে যেটার মাধ্যমে আমার ডিটারমাইন হচ্ছে যে আমার প্রসেসের ম্যাক্সিমাম মানে অ্যাকচুয়াল আউটপুটটা কি হবে। আবার এরকমও তো হতে পারে যে একটা স্টেশন সবচেয়ে বেশি করতেছে, বাকিগুলা সিমিলার ওয়েতে করতেছে, তাহলে বোটলনেক ওইটা হয়ে যাবে না? মানে ওকে আমি টার্গেট দিয়ে দিছি 10 পিস, ও করতেছে 20 পিস করে, বাকি সবাই 10 পিস করেই করতেছে, সেক্ষেত্রে তো ওটাও বটলনেক। তো স্যার নরমাল কেসে তো আমরা বটলনেকের সংজ্ঞায় জানি যে এখানে এসে স্যার প্রোডাকশন কমে যায়। হ্যাঁ আর হ্যাঁ এখানে হ্যাঁ, তো স্যার, এটা হচ্ছে এখানে তো স্যার সিনারিও। হ্যাঁ, আর প্রোডাক্ট। এটা ওই যে তোমার যেমন আমরা কিউইং মডেল পড়ছি ওআরএ, তো ওই রকম মডেল গুলোতে অ্যাজাম্পশন ধরে নেয় না, যে জি স্যার। ওরকম আর কি। তো এই ক্ষেত্রে দেখো এটা হচ্ছে প্রোডাকশন রেট হচ্ছে ম্যাক্সিমাম। একটু আমাকে একটু এক্সকিউজ মি, যে 1 মিনিট। জি স্যার। সো এই ক্ষেত্রে আমার ম্যাক্সিমাম প্রোডাকশন রেট হচ্ছে 8.33 পিস পার আওয়ার। আরপিটা ছিল কি এটার উল্টোটা, মানে সার্ভার ডিভাইডেড বাই ওয়ার্কলোড, যেহেতু ম্যাক্সিমাম এটা 3 নাম্বারটা, তাহলে 2/14.4। তারপরে কি বের করতে বলছে? ম্যাক্সিমাম প্রোডাকশন রেটের পরে হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ক স্টেশনের আমার প্রোডাকশন রেট কত, তাই না? তাহলে এই যে 8.33 দিয়ে যে পার্ট মিক্স গুলো আছে ওগুলো দিয়ে গুণ দিলেই প্রত্যেকটার প্রোডাকশন রেট বের হয়ে যাবে। এটা এ বি সি ডি এটা। সিমিলারলি ইউটিলাইজেশন, ঠিক আছে? দেখো তো ইউটিলাইজেশনের সূত্রটা কি ছিল, মনে আছে? এই সেম, ওয়ার্কলোড ডিভাইডেড বাই সার্ভার। এই যে আমি কিন্তু প্রথম যেদিন ম্যাথ করছিলাম ওই দিন বলছিলাম মাথায় রাখো যে সার্ভার কতগুলো আছে, সার্ভারটা ডিফাইন করে দেয় ওয়ার্কলোডটা অ্যাকচুয়ালি কি রকম হবে। কোনোটায় দেখা গেছে কম করে অনেক বেশি, কোনোটায় ওই ওয়ার্কলোডটা অনেক বেশি হলেও রেশিওটা কম চলে আসতেছে, সেক্ষেত্রে মানে ওইটার ইউটিলাইজেশনও ওই রকম হারে বাড়বে কমবে। তো দেখো এটার ক্ষেত্রে ওই যে বোটলনেক যেটা ছিল ওটার 100% হচ্ছে এফিসিয়েন্সি, বাকিগুলো কম বেশি। ফর্মুলাটা একটু দেখে নাও, যে ওয়ার্কলোড ডিভাইডেড বাই সার্ভার ইনটু ম্যাক্সিমাম প্রোডাকশন রেট, ওয়ার্কলোড ডিভাইডেড বাই সার্ভার ইনটু ম্যাক্সিমাম প্রোডাকশন রেট, তাই না? 0.1389, এই যে এটা আর কি পিস পার মিনিট।
যেহেতু এই যে 6 মিনিট 19 মিনিট এটা মিনিটে আসছে, তার জন্য এটাকে 0.1389 দিয়ে গুণ দিছে আর কি। আর এগুলোতে আবার দেখো 8.33 এটা দিয়ে আবার আওয়ার দিয়ে গুণ দেওয়া হয়েছে, যে 8.33 পিস পার আওয়ার। সো এটা আওয়ারে বের করছে, আর এটা হচ্ছে মিনিটে বের করছে, যেহেতু 6 মিনিট 19 মিনিট 14 মিনিট 4 মিনিট। ঠিক আছে। আর ফাইনালি ওভারঅল ইউটিলাইজেশন ওভারঅল ইউটিলাইজেশন অফ দ্য সিস্টেম বের করার জন্য, যেহেতু সিস্টেম বলছে, সো এই ক্ষেত্রে আমার পার্ট হ্যান্ডলিংটা বাদ যাবে আর কি। শুধুমাত্র আমার প্রত্যেকটা ওয়ার্ক স্টেশনে কি পরিমাণ ইউটিলাইজেশন হচ্ছে ওটা বের করছে। সো এটা একবারে সিম্পল, যে ওয়েটেড অ্যাভারেজ দিয়ে গুণ দিয়ে দিছে। কই এটা, এই যে ইউটিলাইজেশন যেটা হচ্ছে এটাকে এটাকে কি দিয়ে গুণ দিছে এটাতে দেখো তো। স্যার সার্ভার দিয়ে গুণ দিচ্ছে মনে হয় স্যার। তোমার কথা আমি বুঝতেছি না। স্যার মেবি সার্ভার কোনটাতে কতটা সার্ভার আছে সেটা দিয়ে গুণ দিচ্ছে স্যার। হ্যাঁ, ওই 4টা ওয়ার্ক স্টেশনে যতগুলো করে সার্ভার আছে ওটা দিয়ে গুণ জি দিয়ে স্যার। দিছে, আর ডিভাইডেড বাই ওভারঅল সার্ভার। আচ্ছা, এটার ফর্মুলাটা আমি অ্যাড করে দিব না, তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এটার এখন করেসপন্ডিং তোমাদের এক একটা কোশ্চেনে মার্কস কত আসে? 14 মার্কস করে? স্যার 12 মার্কস। 12 মার্কস। আচ্ছা, সময় তো 3 ঘন্টা, তাই না? জি স্যার। আচ্ছা, এখন মানে এটার মানে করেসপন্ডিং আরেকটা কোশ্চেন আসতে পারে যে এরকম, মানে এটা তো, এটাকে আমি যদি বলি ফরওয়ার্ড ক্যালকুলেশন করছি আমরা, তো সিমিলার কোশ্চেন আসতে পারে ব্যাকওয়ার্ড ক্যালকুলেশন। মানে এটার পার্সপেক্টিভে আসতে পারে যে ওকে, ইউটিলাইজেশন এটার এত পার্সেন্ট, এটার এত পার্সেন্ট, আমি এখন ইউটিলাইজেশন বাড়াতে চাচ্ছি। বুঝতে পারছো? যে আমি জি একটা স্যার। স্টেশনের ইউটিলাইজেশন দেখলাম যে এত পার্সেন্ট, 55.5% আসছে, আমি এখন এটাকে বাড়াতে চাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, কি পরিমাণ প্রোডাকশন করলে আমার ইউটিলাইজেশনটা যতটুকু এক্সিস্টিং করতেছে তার চেয়ে বেশি হবে। তো ওই ম্যাথটা হচ্ছে যে এই ম্যাথটা আর কি। দেখো, ফ্রম দ্য প্রিভিয়াস এক্সাম্পল ইউ2 ছিল 87.9%। দেখো কোনটা ছিল, এই যে ইউ2 ছিল 87.87.9%। কোশ্চেনটা হচ্ছে ডিটারমাইন দ্য প্রোডাকশন রেট অফ ডি দ্যাট উইল ইনক্রিজ দ্য ইউটিলাইজেশন অফ ওয়ার্ক স্টেশন টু টু 100%। মানে আমার ডি, আমার যে পার্টটা ছিল ওটাকে কি হারে প্রোডাকশন করলে আমার ইউটিলাইজেশন 2 নাম্বার ওয়ার্ক স্টেশনের ইউটিলাইজেশনটা 100% হবে। ঠিক আছে, তো এটা বের করতে পারবা? আচ্ছা, একটু বুঝাই দিই তাহলে পারবা। যে ইউটিলাইজেশন অফ দ্য ওয়ার্ক স্টেশন, 2 নাম্বার ওয়ার্ক স্টেশনের ইউটিলাইজেশন ওই যে সেম, আমরা এই ইউটিলাইজেশনের যে ফর্মুলাটা ছিল এটা দিয়ে তো বের করছি, এই যে এটা দিয়ে, তাই না? জি স্যার। তাহলে এইখানে জাস্ট মানে এটা ব্যাকওয়ার্ড ক্যালকুলেশন, বুঝছো, আর কিছুই না। তাহলে এটাতে যদি আমি 0.1389, এটা হচ্ছে ম্যাক্সিমাম প্রোডাকশন রেট, ওয়ার্কলোড ডিভাইডেড বাই 3, আমার ইউটিলাইজেশন, মানে আমি যদি আগের ডেটা দেই তাহলে ইউটিলাইজেশন বের হবে 87.9%। ঠিক আছে, কিন্তু আমার গোল হচ্ছে আমি ইউটিলাইজেশনটা এখন কত করব, 100%, তাই না? জি স্যার। জি স্যার। 100% করলে মানে হচ্ছে 1 আর কি। তো সেই ক্ষেত্রে ওয়ার্কলোডটা হচ্ছে, মানে সেই ক্ষেত্রে ওই 2 নাম্বার ওয়ার্ক স্টেশনে আমার ওয়ার্কলোড হইতে হবে 21.6 মিনিট। ঠিক আছে, বাট প্রিভিয়াস ওয়ার্কলোড 2 নাম্বার ওয়ার্ক স্টেশনে কত ছিল খেয়াল করে দেখো তো, 19 মিনিট। 90 মিনিট। এই 19 মিনিটটা কোনটা কোনটা ছিল, পার্ট এ, পার্ট বি আর পার্ট ডি এর ওই টিআইজে কে, মানে প্রসেসিং টাইম, অপারেশনাল ফ্রিকোয়েন্সি আর পার্ট মিক্স এর গুণফল, তাই না? কোশ্চেনটা যদি দেখো 2 নাম্বার ওয়ার্ক স্টেশন, তাই না, ফর পার্ট ডি,
2 নাম্বার ওয়ার্ক স্টেশন, এখানে 1 2 3, এখানে 3টা ওয়ার্ক স্টেশন আছে, যেটার মধ্যে এই লোড আর মিল এটাকে বলতেছি 1 2, আর আমার বাদ আছে শুধু একটা। অর্থাৎ এই 3টা মিলিয়ে হচ্ছে আমার 19 মিনিট, তাই না? বাট আমার হইতে হবে কত? 21.6 মিনিট হইতে হবে যদি 100% ইউটিলাইজেশন আমার অকার করতে হয় এই জায়গায়। তো 19 মিনিট ছিল আগে। তো আমি এই 19 মিনিটের মধ্যে এ আর বি পার্ট কতটুকু আছে দেখি আগে। আহ এই যে এতটুকু বের করছে আর কি, লাস্টের টুকু বাদ দিছে, এই যে এতটুকু বাদ দিছে, যেহেতু আমার ডি চেঞ্জ করতে হবে। সো এতটুকু বাদে বাকিটুকুর ওয়ার্কলোড কত? বাকিটুকুর ওয়ার্কলোড হচ্ছে 7 মিনিট। তো আমার যদি 21.6 হইতে হয়, তাহলে ডি এর জন্য, শুধুমাত্র ডি এর জন্য 100% ইউটিলাইজেশনে আমার কত মিনিট হইতে হবে ওয়ার্কলোড? 14.6 মিনিট। আর আগের কত ছিল? 87.9%, যে আগে আমার আগের ইউটিলাইজেশন ছিল। সেই ক্ষেত্রে আমার ইউটিলাইজেশন হইতে হচ্ছে 12 মিনিট। ঠিক আছে? তো এখন এই প্রোডাকশন রেটটা বের করো তো, যে এখন হচ্ছে এই যে ইনক্রিজ যে ইউটিলাইজেশন হইলো, হ্যাঁ, এটার কারণে আমার ইনক্রিজ প্রোডাকশন রেট কত হবে ডি এর জন্য? একটু বের করে বলো তো। এইটাই হচ্ছে কোশ্চেন। এখন হচ্ছে যেহেতু আমার ইউটিলাইজেশন বেড়ে গেছে, ডি এর জন্য ওয়ার্কলোডটা ছিল আগে 12 মিনিট, এখন হইতে হবে 14.6 মিনিট। সো এখন আমার প্রোডাকশন রেটটা কত হবে? একটু বের করে বলো তো কত হইতে পারে। এখান থেকে তোমরা ডি এর জন্য প্রোডাকশন রেটটা কত হবে, আর সেক্ষেত্রে পার্ট মিক্স গুলো কেমন হইতে হবে সেটা বের করো তো। বের করে আমাকে জানাও। এটা এটা হচ্ছে মানে ক্লাস ওয়ার্ক হিসেবে করে আমাকে বলো।
পারছো? আদনান করতে পারছো? স্যার আর 2-3 মিনিট লাগবে স্যার। 2-3 মিনিট? আচ্ছা হ্যাঁ, করে জানাও।
পারছো কি? আদনান, কেউ পারছো করতে যে আমার ডি ওয়ার্ক স্টেশনের প্রোডাকশন রেট কত হবে, সরি পার্ট ডি এর জন্য? আচ্ছা রেসপন্স করো যে পারছে কি পারি নাই। না স্যার, পাই নাই স্যার। পারা নাই? আচ্ছা সমস্যা নাই, বাসায় প্র্যাকটিস করো তাহলে পারবা। মানে এই রিলেটেড ম্যাথ আসবে, বুঝতে পারছো? ইন্টার রিলেটেড, হ্যাঁ ইন্টার রিলেটেড, মানে এরকম আছে ইউটিলাইজেশন, এখন ইউটিলাইজেশন বাড়াইতে চাইলে হোয়াট ক্যান আই ডু, মানে আমাকে কি করতে হবে? তো দেখো এটা ছিল ওয়ার্ক স্টেশন 2 তে শুধুমাত্র এ আর বি এর জন্য ওয়ার্কলোড। এখন ডি এর জন্য 100% ইউটিলাইজেশন আসলো 14.6 মিনিট, আর আগের ইউটিলাইজেশন পার্সেন্টেজ আসছে 12 মিনিট। তাহলে এটার রেশিও কত? আগে ছিল 3.33 করে তুমি প্রোডাকশন করতে পারতা। এই যে দেখো পার ডি তে তোমার প্রোডাকশন রেট ছিল 3.33 পিস পাওয়ার আওয়ার, কিন্তু এখন তোমার ইউটিলাইজেশন তো বেড়ে গেছে, তাই না? ডি এর জন্য, তাই না? দেখো এই যে এই ওয়ার্কলোড ডি এর জন্য কত হইতে হবে, আর আগে কত ছিল, তার বাড়লো কতটুকু? কই বাড়লো কতটুকু? এই যে এত ভাগ এত, সুতরাং আমার প্রোডাকশন করতে হবে 4.55 পিস পার আওয়ার। অর্থাৎ এই রেটে যদি তুমি প্রোডাকশন করো তাহলেই তোমার যে 87.9% ছিল ইউটিলাইজেশন, ওইটা 100% ইউটিলাইজেশন হবে, এবং এই মডেল অনুযায়ী ওইটাই তখন আমার বোটলনেক স্টেশন হয়ে যাবে 4.055 পিস পার আওয়ার। আর বাকিগুলো কত? পার্ট এ ছিল, মানে সরি ওয়ার্ক স্টেশন 1 এ ছিল, সরি পার্ট এ এর জন্য ছিল 0.833 পার আওয়ার, এটা ছিল 1.667 পার আওয়ার, এটা ছিল 2.5, আর লাস্টের ডি এর জন্য হচ্ছে কত, 4.55 পার আওয়ার। তো সেক্ষেত্রে ওভারঅল হচ্ছে কত, 9.005 পিস আওয়ার। এখন এখান থেকে তুমি পার্ট মিক্স বের করো, ঠিক আছে? এই যে দেখো 0.09, 0.1, 0.2, 0.4, আর আগে পার্ট মিক্স কত ছিল? আগে পার্ট মিক্স ছিল হচ্ছে 0.1234, মানে 0.1, 0.2, 0.3, 0.4। সো নিউ ভ্যালুর জন্য আমার পার্ট মিক্স গুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ আমি যদি প্রোডাকশন করতে চাই ডি পার্টের জন্য আমার পার্ট মিক্সের পরিমাণ বাড়াইতে হবে, অর্থাৎ আমার সিমিলার, হ্যাঁ সিমিলার ডিজাইন, সিমিলার স্টাইল এতটুকু বাড়াইতে হবে। মানে রিয়েলাইজেশন হচ্ছে এইটা, যে আমি যদি আমার এই ফ্লেক্সিবল ম্যানুফ্যাকচারিং সিস্টেমে পার্ট ডি এর জন্য স্টেশন 2 তে আমি যদি ইউটিলাইজেশন বাড়াইতে চাই, সেক্ষেত্রে আমার এখান থেকে ডিসিশনটা কি হচ্ছে, যে আমার পার্ট মিক্সের পরিমাণ বাড়াইতে হবে ডিতে। কি মানে পার্ট মিক্স বলতে কি, পার্ট ফ্যামিলি, অর্থাৎ যেগুলোর মধ্যে সিমিলার কাইন্ড অফ স্পেসিফিকেশন আছে, ঠিক আছে, সিমিলার কাইন্ড অফ কমনালিটি আছে, ওই ধরনের পার্ট গুলো আমি যেগুলা স্টেশন 2 তে প্রোডাকশন করব পার্ট ডি এর জন্য, ওই মিক্সচারটা বাড়াইতে হবে আমাকে, ওই পার্সেন্টেজটা বাড়াইতে হবে। এখন কি পরিমাণ বাড়াইতে হবে, যেহেতু এখানে ইঞ্জিনিয়ারিং সিস্টেম, অবশ্যই এখানে কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস থাকবে, সেই অ্যানালাইসিসটাই হচ্ছে এইটা, যে আমাকে ওই পার্ট মিক্সের পরিমাণ রাখতে হবে 44.8%।
বুঝতে পারছো? এই আদনান, বুঝতে পারছো? স্যার আমি মাত্র জয়েন করলাম স্যার, কারেন্ট চলে গেছিল। কারেন্ট চলে গেছিল? জি স্যার। স্যার বুঝছি স্যার কিছুটা। আচ্ছা, সমস্যা নাই। এই রিলেটেড ম্যাথ গুলো তোমরা বই থেকে প্র্যাকটিস করবা। হ্যাঁ, বই আরো কিছু এক্সারসাইজ আছে, ওগুলো তোমরা দেখো। স্যার এটা কি স্যার গ্রুবারের বই থেকে নাকি স্যার হ্যাঁ হ্যাঁ, রাফি? এটা গ্রুভারের বই থেকে। আচ্ছা, তো লাস্ট আমরা ছিলাম হচ্ছে, দেখো এই যে ক্লাসিফিকেশন অফ এফএমএস, ডেডিকেটেড এসএমএস আর র্যান্ডম অর্ডার এসএমএস, যেগুলো ফ্লেক্সিবিলিটির উপর বেস করে ভাগ করা। এখন আমরা আরো কিছু নতুন টপিকস পড়বো। এফএমএস এর কম্পোনেন্টস গুলো কি, একটা এফএমএস সিস্টেমে কি কি ধরনের কম্পোনেন্টস গুলো থাকে, হুইচ মেক্স আপ দা ফ্লেক্সিবল ম্যানুফ্যাকচারিং সিস্টেম। এখানে ওয়ার্কস্টেশন থাকবে নানান রকম, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে আমার ম্যাটেরিয়াল হ্যান্ডলিং এন্ড স্টোরেজ সিস্টেম থাকবে, কম্পিউটার কন্ট্রোল সিস্টেম থাকবে, আর ফাইনালি যেটা আমরা বলি যে হিউম্যান ইন্টারভেনশন থাকবে। আমার একটা হিউম্যান রিসোর্স লাগবে, হিউম্যান রিসোর্স অথবা পিপল আর রিকোয়ার্ড টু ম্যানেজ এন্ড অপারেট দ্য সিস্টেম। অর্থাৎ আমার ওয়ার্ক পিসটা ওইখানে লোড করা, আনলোড করা, ডিসচার্জ করা, এগুলোর জন্য আমার ম্যান পাওয়ার লাগবে। সো এই চারটা জিনিস মিলিয়ে হচ্ছে আমার ফ্লেক্সিবল ম্যানুফ্যাকচারিং সিস্টেমের কম্পোনেন্টস। তো ফার্স্ট অফ অল আমরা ওয়ার্ক স্টেশনে আসি। ওয়ার্ক স্টেশন হচ্ছে কি, ওয়ার্ক স্টেশন গুলো প্রসেসিং এবং অ্যাসেম্বলি ইকুইপমেন্টের উপর বেস করে ওয়ার্ক স্টেশন গুলো করা হয়। যেমন প্রসেসিং এর জন্য একরকম, অ্যাসেম্বলি এর জন্য একরকম। সচরাচর মানে ওয়ার্ক স্টেশন বলতে আমরা এফএমএস সিস্টেমে একটা সিএনসি মেশিন টুল বুঝি আর কি, ঠিক আছে। ওটাকেই বলতেছি প্রিন্সিপাল টাইপ অফ প্রসেসিং স্টেশন। এই ওয়ার্ক স্টেশন গুলোকে আমরা কাজের উপর বেস করে বা ইয়ের উপর, এই প্রসেসিং বা অ্যাসেম্বলি ইকুইপমেন্টের উপর বেস করে ভাগ করতে পারি। একটা হতে পারে কি লোড এন্ড আনলোড স্টেশন, ঠিক আছে। একটা হতে পারে ধরো তোমার মেশিনিং স্টেশন, একটা হতে পারে অ্যাসেম্বলি স্টেশন। মানে কি কি ধরনের ওয়ার্ক স্টেশন গুলো আমার ওই আমার লাইনের মধ্যে আছে, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল দেখো লোড এন্ড আনলোড স্টেশন, এটার মধ্যে কি কি আছে। ইট ইজ দ্য ফিজিক্যাল ইন্টারফেস বিটুইন দ্য এফএমএস এন্ড দ্য রেস্ট অফ দ্য ফ্যাক্টরি। অর্থাৎ যেখান থেকে আমি লোড করতেছি, হ্যাঁ, যেখান থেকে শুরু হবে, আবার যেখান থেকে প্রসেস পার্টটাকে তুমি তোমার সিস্টেম থেকে বের করে নিয়ে আসতেছো, ওটাই হচ্ছে আনলোড স্টেশন। র পার্টস এন্টার দ্য সিস্টেম এট দিস পয়েন্ট এন্ড ফিনিশ পার্টস এক্সিট দ্য সিস্টেম ফ্রম হেয়ার। অর্থাৎ আমি যেটার উপর কাজ করতে চাই, কোনো মেশিনিং অপারেশন পারফর্ম করতে চাই, সেগুলো হচ্ছে এখান থেকে লোড করব। আর যেগুলো প্রসেসড হয়ে যাবে, আমার ফাইনাল পার্টস ফিনিশড হয়ে যাবে, সেগুলো হচ্ছে এই স্টেশন থেকে আমি আনলোড করব। লোডিং অ্যান্ড আনলোডিং ক্যান বি অ্যাকমপ্লিশড আইদার ম্যানুয়ালি অর বাই অটোমেটেড হ্যান্ডলিং সিস্টেম। ম্যানুয়াল লোডিং এন্ড আনলোডিং ইজ প্রিভ্যালেন্ট। আসলে মানে কোর যে অপারেশনটা, প্রিন্সিপাল যে অপারেশনটা, ওটাকে অটোমেট করা হচ্ছে ওয়াইজ। তো বিশেষ করে যেগুলো আমরা মানে ম্যানুফ্যাকচারিং অ্যাসেম্বলিতে ওই লোডিং আনলোডিংটাকেও যদি তুমি অটোমেটেড করে ফেলো, ওটা খুবই কস্টলি হয়ে যায়, ঠিক আছে। এবং দেখা যায় যে আমার যেই হিউম্যান ওয়েজেস আছে বা হিউম্যানের যে ইন্টারভেনশন আছে, ওটাও কমে যায়, বাট ইকোনমিক্যাল হয় না। সেক্ষেত্রে লোডিং আনলোডিং যে পোর্শনটা, এটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই এটা ম্যানড অপারেশন রাখা হয়। Ergonomic design of load and unload station permit convenient and safe movement of the work parts। অর্থাৎ আমার এই লোড এন্ড আনলোড স্টেশন যেটা হবে, এখানে যেহেতু আমার সচরাচর কি বলে হিউম্যান লেবার কাজ করবে, সো আমার এটা আর্গোনমিক হইতে হবে, যেন আমার সেফ মুভমেন্ট করা যায় ওয়ার্ক পার্টস। সবশেষে দেখো একটা কি আছে এখানে, ইনক্লুডস এ ডাটা এন্ট্রি ইউনিট মনিটর ফর কমিউনিকেশন বিটুইন দ্য অপারেটর এন্ড দ্য কম্পিউটার সিস্টেম। অর্থাৎ লোড এন্ড আনলোড সিস্টেমে আমার কি থাকবে, একটা ডাটা এন্ট্রি ইউনিট থাকবে। অর্থাৎ আমার কোনটা ডিসচার্জ হচ্ছে, কোনটা অপারেশন হচ্ছে, আমি কোনটার প্যালেট চেঞ্জ করব, ঠিক আছে, এরপর কোন প্যালেটটা আসবে, এই ধরনের একটা কমিউনিকেশনের জন্য আমার একটা ডাটা এন্ট্রি ইউনিট থাকবে হচ্ছে লোড এন্ড আনলোড স্টেশনে। আমাদের টেক্সটাইলে কি ফ্লেক্সিবল ম্যানুফ্যাকচারিং সিস্টেম পসিবল? তোমাদের কি মনে হয়, বলো তো?
স্যার যেহেতু হিউম্যান মোশন গুলা তো স্যার আর মানে এগুলো তো আমরা ফুললি বলতে পারি না যে স্যার ফ্লেক্সিবল, সে কারণে ওই হ্যান্ডলিং এর অপশনটা যে যদি আমাদের স্যার স্ট্রেট হইতো, তাহলে স্যার আমরা মেশিনিং এর মতো ওগুলাকে কম্পিউটারাইজড করে ফেলতে পারতাম। কিন্তু যেহেতু অ্যাকচুয়ালি আমাদের এই মানে এফএমএস টা মূলত তোমার ওই সিএনসি বেস, তো এগুলা মিলিং অপারেশন, টার্নিং অপারেশন, ড্রিলিং অপারেশন, মানে মেকানিক্যাল যেই জি স্যার। অপারেশন গুলো আছে এগুলোর জন্য হচ্ছে বেস্টলি সুটেড। তো আমাদের যেটা মানে গার্মেন্ট ইন্ডাস্ট্রি বা টেক্সটাইল ইন্ডাস্ট্রি, এটা অ্যাকচুয়ালি ভর করেই আছে হচ্ছে এটা ওয়েজ বেসড একটা বিজনেস, বুঝতে পারছো? তো সেক্ষেত্রে ফ্লেক্সিবল ম্যানুফ্যাকচারিং সিস্টেম সেখানে ইমপ্লিমেন্ট করা খুবই টাফ হবে, এবং মানে আমার সেন্সেবল এটা সম্ভব না আর কি, ইম্পসিবল। কারণ একটা মেকানিক্যাল পার্টে ধরো রেফ্রিজারেটর, ঠিক আছে, রেফ্রিজারেটর, ওয়ালটন যে রেফ্রিজারেটর করতেছে, হ্যাঁ, এটার মধ্যে খেয়াল করে দেখবা আমরা যে পার্ট ফ্যামিলি বলতেছি, হ্যাঁ, পার্ট ফ্যামিলি গুলো দেখবা যে ম্যাক্সিমাম সেম, অর্থাৎ এটার মধ্যে একটা বডি আছে, কম্প্রেসর আছে, তাই না, ইভাপোরেটর আছে, ক্যাপিলারি টিউব আছে, এগুলো কিন্তু সেম প্রত্যেকটা রেফ্রিজারেটরের জন্য, এগুলোকে আমরা পার্ট ফ্যামিলি বলতে পারি। চেঞ্জ কি হচ্ছে, কোনটা হাইটে বড়, কোনটা হাইটে ছোট, ঠিক আছে, কোনটার ওই কম্প্রেসরের ক্যাপাসিটি একটু বেশি, কোনটার কম্প্রেসরের ক্যাপাসিটি কম, ঠিক আছে, এগুলো আর কি। তো কিন্তু তুমি টেক্সটাইলের ক্ষেত্রে দেখো র্যাপিড চেঞ্জ, তাই না? জি স্যার, স্টাইল টু স্টাইল চেঞ্জেস হচ্ছে। তো ধরো যে একটা প্রিন্টিং চেঞ্জ মানে কিন্তু বিশাল চেঞ্জ, তাই না? ধরো তুমি জি যদি স্যার। ধরলাম আমি এটা সিএনসি মেশিনের আন্ডারে আমি সেলাই করব, ধরলাম, আমি ধরে নিলাম, বাট এই যে আমার প্রিন্টিং এর যেই পোর্শনটা, এটা যদি কম বেশি হয়ে যায়, আমার ওয়ার্ক স্পেস যেটা মিলিং মেশিনের আন্ডার, এটা ঠিক থাকবে? ঠিক থাকবে না। দেন হচ্ছে নানান রকম স্টিচ আছে, সো খুবই ডিফিকাল্ট হবে এটা। তারপর হচ্ছে দেখো এই যে আমি যখন সিএনসি মেশিনে যখন আমি কোনো ফিক্সচার ইউজ করব মডিউলার পার্টস এর জন্য, কোন ফিক্সচারটা আমাকে মেশিনে এই সেট করতে হবে, সেই ইনপুটটা এই লোড এন্ড আনলোড স্টেশনের যে ডাটা এন্ট্রি ইউনিট আছে এখান থেকে আমার ম্যানুয়াল লেবাররা খুঁজে নেবে, ঠিক আছে। তারপর কি থাকবে, একটা মেশিনিং স্টেশন থাকবে, যেটাকে আমরা কোরলি বলি আর কি, যেটা আমরা বলি ওকে মানে দিস পোর্শন ডিফাইন্স দ্য এফএমএস সিস্টেম, সেটা হচ্ছে একটা মেশিনিং স্টেশন, অথবা সিএনসি মেশিন টুলস, মোর স্পেসিফিক্যালি হচ্ছে মেশিনিং সেন্টার্স, ইনক্লুডিং ফিচার্স লাইক অটোমেটিক টুল চেঞ্জিং এন্ড টুল স্টোরেজ, ইউজ অফ প্যালেটাইজড ওয়ার্কপার্স সিএনসি এন্ড ইউজ অফ ডিরেক্ট নিউমেরিক্যাল কন্ট্রোল। হ্যাঁ, এগুলো থাকবে, অবশ্যই থাকবে একটা এফএমএস ম্যানুফ্যাকচারিং, মানে এফএমএস ফ্লেক্সিবল ম্যানুফ্যাকচারিং সিস্টেমে এরকম একটা মেশিনিং স্টেশন থাকবে। এখন এই মেশিনিং স্টেশনটা যে সব সময় মানে টার্নিং হইতে হবে এরকম না, এটা মিলিং হইতে পারে, এটা ড্রিলিং হইতে পারে, আমি ওটাকে মেশিনিং দিয়ে ডিফাইন করতেছি, ঠিক আছে। এটার মধ্যে আরো ফিচার থাকতে পারে, ওই যে দেখো অটোমেটিক টুল চেঞ্জিং, প্রথম দিকে আমরা একটা ফিগার দেখছিলাম যেখানে টুল হোল্ডার ছিল, অর্থাৎ একটা মেশিনে আমি কয়েক রকমের কাজ করতে পারতেছি। Machining centers are generally used for non-rotational parts. আর মেশিনিং সেন্টার ছাড়াও মানে তোমার ফ্লেক্সিবল ম্যানুফ্যাকচারিং সিস্টেমে অটোমেটেড প্রসেসিং ওয়ার্কস্টেশন থাকতে পারে। আমরা ওই যে মেশিনিং এর বা ম্যানুফ্যাকচারিং এর ওয়ান অফ দ্য পার্ট হচ্ছে ম্যাটেরিয়াল রিমুভাল প্রসেস, ঠিক আছে। এই ম্যাটেরিয়াল রিমুভাল প্রসেসের মধ্যে একটা হচ্ছে মেশিনিং, আর যেটা বললাম ম্যানুফ্যাকচারিং প্রসেস, ওটার মধ্যে আরেকটা প্রসেস আছে তোমার ফর্মিং প্রসেস বলি এটাকে আমরা, যেটার মধ্যে মেশিনিং হবে না, বাট ইট উইল কজ দা প্লাস্টিক ডিফরমেশন বা পার্মানেন্ট ডিফরমেশন অফ দা ওয়ার্ক পিস, যেটাকে আমরা ফর্মিং বলি। এই ফর্মিং অপারেশন করার জন্য আমার সিএনসি মেশিন করা যায় আর কি। সো সেক্ষেত্রে ওই প্রসেসিং যে ওয়ার্ক স্টেশন আছে ওটাকে তখন আমরা বলতেছি এখানে মেশিনিং স্টেশন, ঠিক আছে। ওটাকে মেশিনিং না, আমরা প্রসেসিং ওয়ার্ক স্টেশনই বলতেছি, বাট ওইখানে ওই যে সিএনসি ড্রিলিং বা সিএনসি টার্নিং মিলিং হবে না, ওইটাকে তুমি বলতে পারো যে প্রেস ওয়ার্কিং অপারেশন গুলো হবে। সবশেষে থাকবে হচ্ছে একটা অ্যাসেম্বলি, একটা ওয়ার্ক স্টেশন। অ্যাসেম্বলিতে কি হবে, ফ্লেক্সিবল অটোমেটেড অ্যাসেম্বলি সিস্টেমস আর বিং ডেভেলপড টু রিপ্লেস দ্য ম্যানুয়াল লেবার ইন দ্য অ্যাসেম্বলি অফ প্রোডাক্টস টিপিক্যালি মেড ইন ব্যাচেস। Industrial robots can be programmed to perform tasks with variations in sequence and motion pattern to accommodate the different product styles assembled in the system. সচরাচর আমার যে অ্যাসেম্বলি পোর্শনটা আছে এটা ইন্ডাস্ট্রিয়াল রোবট দিয়ে করা হয়, তাই না?
আমাদের দেখবো যে খুব চোখের সামনেই ভাসে যে গাড়ি অ্যাসেম্বলি করতেছে, বা হচ্ছে এই তোমার বাইক অ্যাসেম্বলি করতেছে, ঠিক আছে? সেক্ষেত্রে রোবোটিক হ্যান্ড গুলা একটার পর একটা নাটস বোল্টস লাগায় লাগায় অ্যাসেম্বলি করতেছে। সো ওই অ্যাসেম্বলি পোর্শনটা একটা এফএমএস সিস্টেমে, একটা ওয়ার্কস্টেশন, এবং সেটা পারফর্ম হতে পারে কার দ্বারা? ইন্ডাস্ট্রিয়াল রোবট দ্বারা। এছাড়াও ফ্লেক্সিবল অ্যাসেম্বলি ওয়ার্কস্টেশন, প্রোগ্রামেবল কম্পোনেন্ট প্লেসমেন্ট মেশিন হতে পারে, ঠিক আছে? ইলেকট্রনিক্স এর ক্ষেত্রে যেগুলো ইউজ করা হয়, এই যে আমরা যে বাসায় আমাদের সুইচের যে বোর্ড গুলা, হ্যাঁ, এগুলা কিন্তু মানে অ্যাসেম্বল যে মানে অ্যাসেম্বলি যে পোর্শনটা থাকে ওটা কোনো ম্যানুয়াল লেবার করে না। সেক্ষেত্রে রোবট বা এই যে প্রোগ্রামেবল কম্পোনেন্ট প্লেসমেন্ট মেশিন এগুলো দিয়ে করা হয়। তারপর আমরা দেখলাম কি এফএমএস এর কম্পোনেন্টস এর একটা ছিল ওয়ার্ক স্টেশন। তো ওয়ার্ক স্টেশন গুলো আমরা দেখলাম, এরপর আসে ম্যাটেরিয়াল হ্যান্ডলিং এন্ড স্টোরেজ সিস্টেম। এটার ফাংশনস গুলো আগে দেখো। ফাংশনস গুলো হচ্ছে it provides random and independent movement of work parts between workstation। অর্থাৎ ফ্লেক্সিবল, মনে আছে ফ্লেক্সিবল ম্যানুফ্যাকচারিং সিস্টেম, এখানে বলছিলাম 4 বা তার অধিক মেশিন থাকবে। এই মেশিনের মধ্যে আমার যে ওয়ার্ক পার্ট গুলো মুভ করবে, হ্যাঁ, এই মুভমেন্টটা প্রোভাইড করবে কি? আমার ম্যাটেরিয়াল হ্যান্ডলিং বা স্টোরেজ সিস্টেম। এটা কি হতে হবে? ইট হ্যাজ টু হ্যান্ডেল আ ভ্যারাইটি অফ ওয়ার্ক পার্ট কনফিগারেশন। অর্থাৎ আমার যে ম্যাটেরিয়াল হ্যান্ডলিংটা সিস্টেম থাকবে ওটা নির্দিষ্ট কোনো মানে যে শুধুমাত্র এই ধরনের প্রোডাক্টই হ্যান্ডেল করতে পারবে এরকম না। এটার পাশাপাশি কিছু it should accommodate some part variations বা part configuration for prismatic parts। অর্থাৎ এটাকে আমরা বলতেছি নন রোটেশনাল পার্টস। এই কাজটা করা হয় মডিউলার প্যালেট ফিক্সচার দিয়ে। আবার রোটেশনাল পার্টস এর জন্য ইন্ডাস্ট্রিয়াল রোবট ইউজ করা হতে পারে। আমরা ইন্ডাস্ট্রিয়াল রোবটের জন্য আলাদা একটা লেকচার আছে, ওইখানে আমরা দেখবো ইন্ডাস্ট্রিয়াল রোবট কি কাজ করে, কিভাবে গঠিত, ঠিক আছে? দেন হচ্ছে প্রোভাইডস টেম্পোরারি স্টোরেজ। কিসের স্টোরেজ? মানে ধরো একটা পার্টস প্রোডাক্ট হয়ে গেল, এটাকে আমি নেক্সট মেশিনে আমি এটাকে হস্তান্তর করব বা হ্যান্ড ওভার করব। সেক্ষেত্রে কিছু সময়ের জন্য আমার ওই ম্যাটেরিয়াল হ্যান্ডলিং সিস্টেমের মধ্যেই আমার ওই পার্টসটা স্টোরড থাকবে। ওটাকে বলতেছি প্রোভাইডস টেম্পোরারি স্টোরেজ। দেন হচ্ছে it will provide convenient access for loading and unloading work parts। মানে এটার মধ্যে আমার এনাফ স্পেস থাকতে হবে for loading and unloading stations, creates compatibility with the computer control। অর্থাৎ আমরা সবসময় জানি যে ফ্লেক্সিবল ম্যানুফ্যাকচারিং সিস্টেম একটা কম্পিউটার সিস্টেম থাকবে, এবং ওইটার সাথে আমার এই সিস্টেম বা ম্যাটেরিয়াল হ্যান্ডলিং সিস্টেমটা কম্পিটেবল হতে হবে। মানে একসাথে মানে যেন কম্বাইনলি কাজ করতে পারে, সেই কম্পিটেবল হতে হবে আর কি। এখন ম্যাটেরিয়াল হ্যান্ডলিং ইকুইপমেন্ট গুলো কি কি দেখো। ভ্যারাইটি অফ কনভেনশনাল ট্রান্সপোর্ট ইকুইপমেন্ট, হ্যাঁ, ট্রান্সফার লাইন হতে পারে, ইন্ডাস্ট্রিয়াল রোবট হতে পারে, এগুলো হচ্ছে ম্যাটেরিয়াল হ্যান্ডলিং ইকুইপমেন্ট ইন এ এফএমএস সিস্টেম। তো সচরাচর যেগুলো ইউজ করা হয় দেখো, যে এই যে ভ্যারাইটি অফ কনভেনশনাল ট্রান্সপোর্ট ইকুইপমেন্ট, এই যে এরকম 5 রকম বা 6 রকমের ম্যাটেরিয়াল হ্যান্ডলিং ইকুইপমেন্ট আছে। ইন্ডাস্ট্রিয়াল ট্রাক, ম্যানুয়াল, ইন্ডাস্ট্রিয়াল ট্রাকস পাওয়ার্ড, দেন হচ্ছে অটোমেটেড গাইডেড ভেহিকল হতে পারে। সচরাচর এটা ইউজ করা হয়, বুঝতে পারছো? মেশিন টু মেশিনের মাঝখানে অটোমেটেড গাইডেড ভেহিকল গুলো ইউজ করা হয়। মনোরেল বা আদার রেল গাইডেড ভেহিকল এটাও ইউজ করা হয়। কনভেয়ার্স এন্ড পাওয়ার্ড, ক্রেনস এন্ড হোয়েস্ট চিনো কোনটাকে বলে? এনিওয়ান? স্যার শুনতে পাইনি স্যার, কি বললেন হোয়েস্টিং, স্যার? হোয়েস্টিং বলে যে ক্রেনের সাথে এই যে এটাকে যে হোয়েস্ট বলে। এই যে দেখো, এই যে যে হোয়েস্ট, এটা কোনটা? এটা এটা হচ্ছে ওই যে শিকল টেনে টেনে উপরে তোলে না, ভারী ভারী জিনিসগুলো, দেখছো? আইডিয়া আছে? আরে তোমার ধরো কাজ হচ্ছে, কনস্ট্রাকশনের কাজ, 3 তলার উপর উঠাবে, সেক্ষেত্রে শিকল টেনে টেনে শিকলের এক পাশে থাকে হচ্ছে তোমার গুডস গুলো বাঁধা থাকে, আরেক পাশ দিয়ে শিকল ধরে টেনে আমার ওই
কনস্ট্রাকশন, কনক্রিটটা যেখানে মানে একটা হপারের মধ্যে কনক্রিটটা রাখা থাকে, দেন হচ্ছে ওটাকে তিনতলার উপর উঠায়, লাইক অফ ক্রেন। ক্রেনটা ধরো তো পাওয়ার, বাট হোয়েস্টিংটা হচ্ছে ম্যানুয়াল আর কি। যাই হোক, আমাদের ফ্লেক্সিবল ম্যানুফ্যাকচারিং সিস্টেমে সচরাচর যে এই দুইটা ইউজ করা হয় না, পাওয়ার, এই যে পাওয়ার ট্রাক, ইন্ডাস্ট্রিয়াল ট্রাকস পাওয়ার্ড গুলো ইউজ করা হয়, মূলত এই তিনটা ইউজ করা হয় আর কি। তারপর আসো কি, the material handling function in an FMS is often shared between two systems। অর্থাৎ ম্যাটেরিয়াল হ্যান্ডলিং যে ফাংশনটা আছে এটাকে আমরা দুইটা সিস্টেমে ভাগ করতে পারি, একটা হচ্ছে প্রাইমারি হ্যান্ডলিং সিস্টেম আর একটা হচ্ছে সেকেন্ডারি হ্যান্ডলিং সিস্টেম। প্রাইমারি হ্যান্ডলিং সিস্টেমটা কি? It establishes the basic layout of the FMS and is responsible for moving parts between the workstation in the system। অর্থাৎ একটু পরে আমরা দেখব বিভিন্ন রকম লেআউট আছে, হ্যাঁ, এফএমএস সিস্টেমে। এই লেআউট গুলো মানে লেআউট গুলার এক একটা পোরশনে বা এক একটা কর্নারে হচ্ছে আমার মেশিনিং স্টেশন গুলো থাকে, সিএনসি মেশিন গুলো থাকে। এগুলোর মাঝখানে যে মুভমেন্টটা, এটাকে আমরা বলতেছি প্রাইমারি হ্যান্ডলিং সিস্টেম। আর সেকেন্ডারি হ্যান্ডলিং সিস্টেমটা কি? consist of transfer devices, automatic pallet changers and similar mechanism located at the workstation in the FMS। অর্থাৎ এই কাজটার সাথে অক্সিলিয়ারি হিসেবে যে কাজগুলো আছে ওগুলাই হচ্ছে আমার সেকেন্ডারি হ্যান্ডলিং সিস্টেম। To transfer work from the primary system to the machine tool and other processing station and to position the parts with sufficient accuracy। এখন ধরো আমি যদি বলি যে আমার একটা, ধরো আমি কনভেনশনাল লেদ মেশিন ইউজ করলাম, আমার এই যে কাটিং টুল, ধরো কোনোটায় আমি মিলিং করব, কোনোটায় ড্রিলিং করব, হ্যাঁ, কোনোটায় সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল ইউজ করব। কাটিং টুলটা আমার ম্যানুয়ালি লাগাইতে হবে না? তারপর ধরো যে ওয়ার্ক পিসটা, আমি একটা চাকের মধ্যে লাগাবো, সেক্ষেত্রে ওই চাকে হচ্ছে মানে চাকের আমার ইনস্টল করতে এটাও একটা অপারেশন। সো এগুলো হচ্ছে সিএনসি বা এফএমএস সিস্টেম, এগুলোকে বলতেছি আমরা সেকেন্ডারি হ্যান্ডলিং সিস্টেম। To position the parts with sufficient accuracy and repeatability to perform the processing or assembly operation. Other purposes are reorientation of the work part if necessary to present the surface that is to be processed। অর্থাৎ আমার চাকের মধ্যে আছে, এক ফেজে কাজ করছি, এখন আরেকটা ফেজে সিমিলার অপারেশন কাজ করতে হবে। সো এটাকে আমি আরেকটা মেশিনিং সেন্টারে না দিয়ে আমার সেকেন্ডারি হ্যান্ডলিং সিস্টেম অফ দা এফএমএস এরকম হইতে হবে যেন ওইটার মধ্যে আমি আরেকটা ফেজটা এক্সপোজ করতে পারি অপারেশনের জন্য। ঠিক আছে? দেন হইতে পারে কি বাফার স্টোরেজ অফ পার্টস টু মিনিমাইজ দ্য ওয়ার্ক চেঞ্জ টাইম এন্ড ম্যাক্সিমাইজ স্টেশন ইউটিলাইজেশন। অন্য কি পারপোজ হইতে পারে, যে বাফার স্টোরেজ অফ পার্টস টু মিনিমাইজ দ্য ওয়ার্ক চেঞ্জ টাইম এন্ড ম্যাক্সিমাইজ দ্য স্টেশন ইউটিলাইজেশন। অর্থাৎ একটা, যে একটু আগে যেটা বললাম, টেম্পোরারি স্টোরেজ রাখতে হবে। হ্যাঁ, হ্যান্ডলিং সিস্টেমের একটা ফাংশন হচ্ছে কি একটা টেম্পোরারি স্টোরেজ প্রোভাইড করতে হবে আমার সিস্টেমের জন্য। সো ওইটা করবে হচ্ছে সেকেন্ডারি হ্যান্ডলিং সিস্টেম। তারপর প্রাইমারি ম্যাটেরিয়াল হ্যান্ডলিং সিস্টেম যে আমার ইয়েটা প্রোভাইড করে, যে বিভিন্ন রকম লেআউটের যে বেসিক লেআউটটা প্রোভাইড করে, যেটার মধ্যে দিয়ে আমার ওয়ার্কপিস গুলো মুভ করবে ইন বিটুইন দ্য স্টেশনস। ওই লেআউট গুলো নানা রকম কনফিগারেশনের হতে পারে। একটা হচ্ছে ইনলাইন লেআউট, একটা হচ্ছে লুপ লেআউট, একটা হচ্ছে ল্যাডার লেআউট, ওপেন ফিল্ড লেআউট, আর ফাইনালি হচ্ছে রোবট সেন্টার লেআউট। এবং এগুলোর মধ্যে ম্যাটেরিয়াল হ্যান্ডলিং সিস্টেমটা কি, এক একটার মধ্যে দেখা এক এক রকম আছে। কনভেয়র সিস্টেম, এটার মধ্যে কনভেয়র সিস্টেম, রেল গাইডেড ভেহিকল সিস্টেম, ট্রান্সফার লাইন, ওই যে আমরা যেটা বললাম এটা হইতে পারে। লুপ লেআউট হচ্ছে কনভেয়র সিস্টেম, ইনফ্লোর টো লাইন কার্ডস, ল্যাডার লেআউট হচ্ছে কনভেয়র সিস্টেম, অটোমেটেড গাইডেড ভেহিকল, রেল গাইডেড ভেহিকল। রেল গাইডেড ভেহিকল গুলো আমি দেখছি হচ্ছে তোমার সরি, এটাকে রেল গাইডেড না বললে বলতে পারো মনো রেল গাইডেড ভেহিকল। তোমরা কি কেউ কলকাতায় গেছো? স্যার কলকাতার ট্রাম স্যার। হ্যাঁ, আমি ওটার উদাহরণই দিতে চাচ্ছি। ওটা মানে আছে না এরকম একটা সিঙ্গেল লাইনের উপর দিয়ে যাচ্ছে, দেখছো? স্যার ওখানে তো অনেকটা দেখতে স্যার ওই আমাদের রেল স্টেশনের মতোই লাগে, কিন্তু স্যার টু ট্র্যাকের মতো স্যার। টু ট্র্যাক ছিল, আমি একটা দেখছিলাম যেমন একটা মনো ট্র্যাক ছিল।
স্যার আমরা যেটা দেখছিলাম স্যার ওটাতে স্যার 2 ট্র্যাক ছিল। আচ্ছা, তাহলে কি এক সেকেন্ড। আচ্ছা, 2 ট্র্যাক ছিল না? জি স্যার। আমার কাছে মনে হলো আমি যেমন একটা সিঙ্গেল ট্র্যাক দেখছিলাম। আচ্ছা, যাই হোক। বাট আমি যেই অটোমেটেড গাইডেড ভেহিকলটা দেখছি আমি ইয়েতে একটা ফ্যাক্টরির মধ্যে, ওটা ছিল মনো রেল আর কি, মানে একটা সিঙ্গেল পাথের উপর দিয়ে, ছোট তো মানে দুটোর দরকার হয় না। তো ওটা ছিল মনো রেল গাইডেড ভেহিকল সিস্টেম, যেন হচ্ছে ওপেন ফিল্ড লেআউট, ফাইনালি হচ্ছে রোবট সেন্টার লেআউট। তো একে একে দেখি চলো লাইন লেআউট গুলা। লাইন লেআউটটা কি? ইন দ্য লাইন লেআউট দ্য মেশিনস এন্ড হ্যান্ডলিং সিস্টেম আর অ্যারেঞ্জড ইন এ স্ট্রেট লাইন। আমরা ফ্যাসিলিটি লেআউটে যেমন পড়ছিলাম লাইন লেআউট, তো এরকম হচ্ছে লাইন লেআউট, একটার পর একটা মেশিন আমার সাজানো থাকবে। ইন ইটস সিম্পলেস্ট ফর্ম দ্য পার্টস প্রোগ্রেস ফ্রম ওয়ার্ক স্টেশন টু দ্য নেক্সট ইন এ ওয়েল ডিফাইন্ড সিকোয়েন্স with the work always moving in one direction and no backflow। অর্থাৎ আমরা যদি এখান থেকে শুরু করি, এটা একদিকেই মুভ করবে। হ্যাঁ, এবং এই যে এক একটা ধরো এখানে হচ্ছে আমার কয়টা, 4টা সিএনসি মেশিনস আছে, এদিকে ওয়ার্ক ফ্লো করতেছে। এটা কমপ্লিট পার্শিয়ালি কমপ্লিটেড পার্টস। এটা হচ্ছে ইউএনডি, এটা হচ্ছে আনলোড ম্যান, মানে এখানে আনলোড করবে এখান থেকে। সো আমার এই ক্ষেত্রে এটা হচ্ছে ম্যাটেরিয়াল হ্যান্ডলিং সিস্টেম। আর এই লেআউটটাকে বলতেছি আমরা ইনলাইন লেআউট। দ্য অপারেশন অফ দিস টাইপ অফ সিস্টেম ইজ সিমিলার টু দ্যাট অফ এ ট্রান্সফার লাইন। মানে আমাদের ট্রান্সফার লাইন আর একটা টপিক আছে, মানে ওইটার সাথে মেলে আর কি এই লাইন লেআউটের ফাংশনটা। আবার অনেক সময় এখানে একটা সেকেন্ডারি ম্যাটেরিয়াল মানে সিস্টেম মানে দিয়ে দেওয়া হয়। তো সেই ক্ষেত্রে হয় কি, তোমার এই যে এখান দিয়ে হলো না, মানে এখান দিয়ে তো পার্টটা কমপ্লিট হলো, দেন হচ্ছে একটা সেকেন্ডারি হ্যান্ডলিং সিস্টেম থাকে এরকম, যে এইখান দিয়ে মুভ করে করে যেই দিক দিয়ে আমি লোড করছিলাম স্টার্টিং ওয়ার্ক পার্টটা, এই দিক দিয়ে আনলোড হবে। বুঝতে পারছো? ওটা জাস্ট এক্সেপশন অফ দা লাইন লেআউট। একটা সেকেন্ডারি ম্যাটেরিয়াল হ্যান্ডলিং সিস্টেম থাকবে ওটার মধ্যে। ওটাকে বলতেছি যে লিনিয়ার ট্রান্সফার সিস্টেম। ওটা এক্সেপশন আর কি লাইন লেআউটে। দেন আসো লুপ লেআউট। এটা একটা লুপ না? খেয়াল করে দেখো তো, এই যে লুপ লেআউট। তো এই লুপ লেআউটের মধ্যে কনভেয়র সিস্টেমটা হচ্ছে বেশি সুইটেবল, যে আমরা ম্যাটেরিয়াল হ্যান্ডলিং সিস্টেম যেটা দেখলাম। সো এই লুপ লেআউটে কি হচ্ছে, in the loop layout the workstations are organized in a loop that is served by part handling system in the same shape as shown in figure। অর্থাৎ এই যে দেখো এখান থেকে শুরু হচ্ছে স্টার্টিং পার্টটা। হ্যাঁ, এখান থেকে আস্তে আস্তে, সরি এখান থেকে শুরু হচ্ছে, দেন এক একটা মেশিনিং স্টেশনে আমার কাজটা শেষ করে ফাইনালি ইন্সপেকশন। এমএসসিএইচ এই ইউটি মানে হচ্ছে মেশিন অটোমাইজড বা অটোমেশন বলতে পারো। এটা হচ্ছে ইন্সপেকশন অটোমাইজড বা অটোমেশন। ফাইনালি আনলোড হবে এখান দিয়ে। অর্থাৎ আমার এইখান থেকে ঢুকে এইভাবে এইভাবে মেশিনে ঢুকবে, মেশিন থেকে বের হবে, এরকম করে করে এই লুপ লেআউট ফলো করে আমার ফাইনালি পার্টসটা কি হবে, ডিসচার্জ হবে এট দা আনলোড স্টেশন। যেহেতু এটা লুপ আকারে, এই ক্ষেত্রে আমার ইয়েটাও মানে ইজি হবে আর কি, আমার ওয়ার্ক ফ্লোটা খুবই ইজি হবে। এই যে দেখো ডিরেকশন অফ দা ওয়ার্ক ফ্লো হবে এদিকে, ওই যে এইদিকে। The parts usually flow in one direction around the loop with the capability to stop and be transferred to any station. A secondary handling system is shown at each workstation to permit parts to move without the obstruction around the loop. And the load and unload stations are typically located at one end of the loop। এই যে দেখো সচরাচর যেহেতু এটা লুপ, যে বিন্দুতে থেকে শুরু হবে ওই বিন্দুতে এসে শেষ হবে, সো লোড এন্ড আনলোড স্টেশনটা আমার এক জায়গায় থাকলেই হয়। ঠিক আছে? তারপর আরেকটা লেআউট হতে পারে কি ল্যাডার লেআউট।
দেখো ladder layoutটা কি? The ladder layout consists of a loop with rungs between the straight section of the loop on which workstations are located. দেখো এটাকে আমরা কিন্তু একটা লুপ বলতে পারি। এটা একটা লুপ, এটা একটা লুপ, এটা একটা লুপ। এখন অনেকগুলো লুপ মিলিয়ে হয়ে গেল কি আমার একটা ladder layout, তাই না? The rungs increase the possible ways of getting from one machine to the next and obviate the need for secondary material handling system. এই যে রাংস বলতেছি আমি এগুলোকে আর কি, এই যে ইন্টারমিডিয়েট যেই ট্রান্সফার ওয়ে এগুলোকে বলতেছি রাংস, ঠিক আছে? এইগুলোর কারণে আমার ওই সেকেন্ডারি ম্যাটেরিয়াল হ্যান্ডলিং সিস্টেমটা আমার লাগতেছে না। This reduces the average travel distance and minimize congestion in the handling system, thereby reducing the transport time between the workstation. মানে এদিকে ফ্লো করতেছে ওয়ার্কপিসটা, মানে শেষ হয়ে গেলে এই দিক দিয়ে এসে এখানে ডিসচার্জ হচ্ছে, যার ফলে খেয়াল করে দেখো যদি এরকম হইতো যে একটার পর একটা এখান থেকে দেখো ব্যাপারটা এদিকে গিয়ে কিন্তু কি বলে এটাকে ইনচার্জে যাচ্ছে আমার সিস্টেমের মধ্যে, তাই না? জি স্যার। সো এই ক্ষেত্রে আমার এইসব লেআউটের ক্ষেত্রে যে কনজেশনটা হবে, ধরো একটার ক্ষেত্রে একটু কমে গেল বেড়ে গেল, যে কনজেশনটা হবে এই ক্ষেত্রে সেই কনজেশনটা হবে না। সো দিস ইজ দ্য অ্যাডভান্টেজ অফ লেডার লেআউট। লেডার লেআউট দেখছো কোথাও, মানে কোন জায়গায় দেখছো? আমারও সুযোগ হয় নাই আর কি এটা দেখার। না স্যার। স্যার তাহলে স্যার লেডার লেআউট আর স্যার লুপ লেআউট স্যার হ্যাঁ দুইটা তো তাহলে দুই রকম জিনিস হয়ে গেল। ল্যাডার লেআউট অ্যাকচুয়ালি হচ্ছে স্যার অনেকটা দেখা যাচ্ছে ইন্ডিভিজুয়াল অপারেশন প্রত্যেকটার মধ্যে হচ্ছে, তো সেটা আবার লাস্টে আউটপুট চলে আসতেছে। বাট লুপে হ্যাঁ তো স্যার অনেক জায়গাতে অপারেশন করে করে যে লাস্টে ফাইনালি আউটপুটটা বের হয়ে চলে আসতেছে। হুম হুম। স্যার এখানে তো ওই সিস্টেমটা থাকতেছে না স্যার। এখন আমার মনে হচ্ছে যে ধরো এটা লেডার লেআউট তো ধরো যে 4টা মেশিনে দিছে, তাই না? ধরো এরকম হতে পারে যে আমার লাইনের মধ্যে মেশিন আছে অনেকগুলো, সবগুলোতে পৌঁছাইতে হবে এরকম না। এই ক্ষেত্রে দেখো আমার মানে ওয়ার্কপিসটা কিন্তু সবগুলোতে প্রবেশ করে তারপর আসতে হবে না। ধরো আমি হ্যাঁ আমি যদি তোমাকে বলি যে ধরো এই যে এইখানে ইন্সপেকশন, হ্যাঁ এইখানে ধরো ইন্সপেকশন, একটার মধ্যে ইন্সপেকশন হচ্ছে, এগুলো সব হয়ে হয়ে এখানে এসে একটার মধ্যে ইন্সপেকশন হচ্ছে। বাট অপারেশনের ক্ষেত্রে ধরো যে এরকম হতে পারে যে মেশিন লাস্টের যে অপারেশনটা এটা দুটা মেশিনে হচ্ছে, বুঝতে পারছো? সেক্ষেত্রে আমার ওই দুইটা মেশিন ঘুরে তো প্রোডাক্টটা আসার দরকার নাই, আমি যে কোনো দুইটা মানে প্রত্যেকটা মেশিন থেকে বের হওয়ার মানে প্রসেস শেষ, আমার ওটা ডিসচার্জ হয়ে যেতে পারে, তাই না? জি স্যার। তো সেই ক্ষেত্রে আমার একটা লাইনের দরকার হবে না যে এইটার পরেই ওটা আসতে হবে, এখান দিয়ে ওইটা ডিসচার্জ হয়ে যেতে পারে, এইখান দিয়েও ডিসচার্জ হয়ে যেতে পারে, বুঝতে পারছো? এটাই হচ্ছে এটার সুবিধা লেডার লেআউট। আমিও মানে লেডার লেআউটটা দেখার এক্সপিরিয়েন্স হয় নাই, আমি ওই লুপ লেআউট দেখছি আর লাইন লেআউট দেখছি। দেন হচ্ছে ওপেন ফিল্ড লেআউট, এটা হচ্ছে আবার লেডার লেআউটের কম্বিনেশন, বুঝতে পারছো? দা ওপেন ফিল্ড লেআউট, এই যে ধরতে পারো এটা একটা লেডার লেআউট, হ্যাঁ এটা একটা লেডার লেআউট। তো এই লেডার লেআউটের এগুলোকে বলতেছি এজিভি, অটোমেটেড গাইডেড ভেহিকেল। আর এই যে অটোমেটেড গাইডেড ভেহিকেল এর এটা হচ্ছে রিচার্জ পয়েন্ট বলতে পারো, এটাকে বলতেছি ইন্সপেকশন অটোমাইজড, এটা হচ্ছে ক্লিনিং অটোমেশন। The open field layout consists of multiple loops and ladders and may include sidings as well. This layout type is generally appropriate for processing large family types. Large family types বলতেছে যেহেতু মানে অনেকগুলা ল্যাডার অনেকগুলা লুপ, তার মানে অনেকগুলা মেশিনও লাগবে, তাই না? সো সেই ক্ষেত্রে অনেকগুলা মেশিন লাগলে আমি যদি ওটাকে লাইন লেআউটে ফেলি অথবা যদি ধরো লুপ লেআউটে ফেলি, তাহলে আমার একটা বিশাল একটা পোর্শন ট্রান্সপোর্ট টাইমে চলে যাবে, তাই না?
তো এর জন্যই আমি ওপেন ফিল্ড লেআউটটাকে চুজ করব। দ্য নাম্বার অফ ডিফারেন্ট মেশিন টাইপস মে বি লিমিটেড and the parts are routed to different workstation depending on which becomes available first. অর্থাৎ যে এই ক্ষেত্রে হচ্ছে কি যে মেশিনটা আমার ফার্স্টে অ্যাভেলেবল হবে সেইখানেই আমার ওয়ার্কপিসটা গিয়ে ইনক্লুড করবে। ফাইনালি হচ্ছে রোবট সেন্টার লেআউট। এটা ওই তুমি আমি মানে হয়তো এক্সপেরিয়েন্স করি নাই, বাট ইউটিউবে বা টিভিতে দেখছি আর কি, যেটার মধ্যে আমার রোবট কি করে পার্ট গুলোকে মুভ করার জন্য রেসপন্সিবল। রোবট সেন্টার লেআউট বলতেছি ওটাকে। দ্য রোবট সেন্টার সেল uses one or more robots as the material handling system. The industrial robots can be equipped with grippers, আমরা পড়বো যে ইন্ডাস্ট্রিয়াল রোবটের কত রকমের গ্রিপার হতে পারে, that make them well suited for the handling of rotational parts. Robot center layout are often used to process cylindrical and disc shaped parts. So এই জাস্ট মানে দেখে রাখলা আর কি যে লেআউট গুলো কত রকমের হতে পারে, দেন তুমি তোমার পার্ট অনুযায়ী মানে তুমি তোমার প্রোডাক্ট অনুযায়ী ইয়ে করবা আর কি। তো আমরা যে এফএমএস এর যে কম্পোনেন্টস গুলো দেখছিলাম, তো এটার মাঝখানে থার্ড পোর্শনটা ছিল হচ্ছে একটা কম্পিউটার কন্ট্রোল সিস্টেম থাকতে হবে, রাইট? এই যে দেখো একটা কম্পিউটার কন্ট্রোল সিস্টেম থাকতে হবে ম্যাটেরিয়াল হ্যান্ডলিং এন্ড স্টোরেজ সিস্টেমের পরে। তো এই কম্পিউটার কন্ট্রোল সিস্টেমের কাজটা কি, এগুলো চলো আমরা দেখি। আসলে আমরা কিন্তু দেখো খেয়াল করে দেখো এই কোর্সটায় যে কি কি থাকবে কি কি না থাকবে এগুলো পড়তেছি এখন। মানে যদি শিখতে চাও যে আচ্ছা কম্পিউটার কন্ট্রোল সিস্টেম এখন কি কি কন্ট্রোল করতে হবে, মানে কিভাবে আমি কম্পিউটার সিস্টেমটা ডেভেলপ করব, ওইটার গোল কিন্তু মানে এই কোর্স না, বুঝতে পারছো? তো ওটা ধরো যে তোমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাগবে ওটাকে কন্ট্রোল সিস্টেম দাঁড় করানোর জন্য, বা তোমার কম্পিউটার লিটারেসি লাগবে, ঠিক আছে? ওইটার জন্য মানে তোমরা যদি প্রসিড করতে চাও তাহলে মানে নিজেদের শিখে নিতে হবে আর কি। ভার্সিটি কোর্স গুলো এরকম তোমাকে স্টিমুলেট করে দিবে, বাকিটা হচ্ছে তোমাকে মানে অ্যাচিভ করে নিতে হবে, বুঝতে পারছো? The FMS includes a distributed computer system that is interfaced to the workstation, material handling system, and other hardware components. দেখো কাজগুলো কি কি, একটা হচ্ছে ওয়ার্কস্টেশন কন্ট্রোল। ওয়ার্কস্টেশন বলতে কি, ধরো আমি ধরলাম সিএনসি কন্ট্রোল বা সিএনসি মেশিন বললাম, যে একটা লাইনে যদি আমার অনেকগুলো মেশিন থাকে ওই সবগুলোকে কন্ট্রোল করতে হবে ওই আমার কম্পিউটার কন্ট্রোল সিস্টেম থেকে। ধরো সবগুলোতে আমি লোড করে দিলাম, লোড করার পর যে অপারেশনটা হবে ওইটা আমার ইনপুট কিন্তু দিতে হবে কম্পিউটার কন্ট্রোল সিস্টেম থেকে, ঠিক আছে? তুমি কাটিং টুল লোড করলা, তুমি ওয়ার্ক পিস লোড করলা, বাট আলটিমেট সিগন্যাল বা আলটিমেট ওয়ার্ক স্টার্টিং প্রসেসের এটা তোমার কম্পিউটার কন্ট্রোল সিস্টেম থেকে তোমাকে মানে ইনপুটটা দিতে হবে, ইউজার ইনপুট যেটা আর কি। সেকেন্ড হচ্ছে কি ডিস্ট্রিবিউশন অফ কন্ট্রোল ইনস্ট্রাকশন টু ওয়ার্কস্টেশন। এটা কি? তো ধরো তুমি যখন আমাদের কম্পিউটার এই নয়েজ করো না, এটা হচ্ছে তুমি যখন ইনপুটটা দিবা, হ্যাঁ, যে আমার কোন মানে কোন মেশিন টুল বা কোন সিএনসি মেশিন টুলে আমার কোন ধরনের কাজটা হবে, তোমার একটা পার্ট প্রোগ্রাম ওইখানে তোমাকে সেন্ড করতে হবে। পার্ট প্রোগ্রাম বলতে যদি আমি বলি, আমাদের যেমন সিএনসি মিলিং মেশিন আছে বা সিএনসি টার্নিং মেশিন আছে, ওইখানে জি কোড দিতে হয়,
হ্যাঁ, জি কোডের আমি পার্ট কি কি কোন সিকোয়েন্সে আমার কি কাজগুলো হবে ওইটার একটা কোড করে দিতে হয়, ঠিক আছে। সিমিলারলি আমার যে মেশিনিং স্টেশন গুলো থাকবে ওইখানে আমাকে কোড গুলো পাঠাইতে হবে ওইটার সিপিইউ তে। দেখবা যে প্রত্যেকটা সিএনসি মেশিনের সাথে একটা সিপিইউ থাকে, তো এই সিপিইউ তে আমার ওই ইনস্ট্রাকশনটা দিতে হবে। এখন এই ওয়ার্ক স্টেশনটা আবার কি বলে ওই কোডটা বা ওইটা কি বলতেছি আমার কন্ট্রোল ইনস্ট্রাকশন, ওইটা ওই সিপিইউ তে ডাউনলোড হইতে হবে, ঠিক আছে। এই যে পাঠানো ওয়ার্ক স্টেশনটা বা ওয়ার্ক স্টেশন বা হচ্ছে আমার ওয়ার্কিং কোডস, ওয়ার্কেবল কোডস, এগুলো পাঠানো হবে এই কম্পিউটার সিস্টেম থেকে, সেন্ট্রাল কম্পিউটার সিস্টেম থেকে, বুঝতে পারছো। তারপর হচ্ছে প্রোডাকশন কন্ট্রোল, কি রেটে প্রোডাকশন হচ্ছে, আমার মিক্সচার কি রকম, ঠিক আছে, ইনপুট ডাটা কি হবে, এগুলো অ্যাভেলেবল হতে হবে কম্পিউটার সিস্টেমে, বুঝতে পারছো। দেন হচ্ছে তোমার ওই যে একটু আগে বলছিলাম যে লোড আনলোড করতে হবে, কখন লোড করতে হবে, কখন আনলোড করতে হবে, কখন টুল চেঞ্জ করতে হবে, হ্যাঁ, এগুলো সব ডাটা দিতে হবে এই কম্পিউটার কন্ট্রোল সিস্টেমকে। তারপর হতে পারে ট্রাফিক কন্ট্রোল। ট্রাফিক কন্ট্রোল বলতে অ্যাকচুয়ালি আমরা একটু আগে যে প্রাইমারি হ্যান্ডলিং সিস্টেম বললাম না, প্রাইমারি ম্যাটেরিয়াল হ্যান্ডলিং সিস্টেম, ওটাকে বোঝাচ্ছে আর কি, যে ইট উইল মুভ কোন কোন মেশিন সেন্টারে পরে আমার কোন মেশিনিং সেন্টারে যাবে, ঠিক আছে, ওইটা কন্ট্রোলও হবে এই কম্পিউটার কন্ট্রোল সিস্টেম থেকে। এটাকে বলতেছে ট্রাফিক কন্ট্রোল, যেটা ডিফাইন করতেছে প্রাইমারি ম্যাটেরিয়াল হ্যান্ডলিং সিস্টেম। 5 নাম্বার হচ্ছে কি শাটল কন্ট্রোল। শাটল কন্ট্রোলটা এটা ডিফাইন করতেছে আমার সেকেন্ডারি হ্যান্ডলিং সিস্টেম। সেকেন্ডারি হ্যান্ডলিং সিস্টেমের উদাহরণগুলো তো বলছি, এটা অবশ্যই মার্জ হইতে হবে আমার ট্রাফিক কন্ট্রোলের সাথে, অর্থাৎ ট্রাফিক কন্ট্রোলের সাথে আমার শাটল কন্ট্রোলটা মার্জ করে আমার অপারেশন গুলোকে পারফর্ম করতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে ওয়ার্ক পিস মনিটরিং। ওয়ার্ক পিস মনিটরিং কি, যে একটা ধরো একটা টার্নিং অপারেশন, এটার মধ্যে 5 রকমের অপারেশন পারফর্ম হবে, তো কোন অপারেশনের পর কোন অপারেশন এবং ঠিক মতো হচ্ছে কিনা, আমার যে টলারেন্স আছে ওয়ার্ক পিসে, ঠিক আছে, আমার যে অ্যাকিউরেসি আছে ওই অ্যাকিউরেসি অনুযায়ী আমার অপারেশনটা হচ্ছে কিনা, এই ধরনের ডাটাগুলো আমার ওই কম্পিউটার সিস্টেমে জেনারেট হতে হবে, যে আমি কত ইঞ্চি এটাকে টার্নিং করছি, ডেপথ অফ কাট কত, এটার মধ্যে ফিট কত, ঠিক আছে। এই পুরো ব্যাপারটার যে ডেটা, এই ডেটাটা মনিটরিং মানে করতে হবে এবং করা যাবে হচ্ছে এই কম্পিউটার কন্ট্রোল সিস্টেম থেকে। তারপর হচ্ছে টুল কন্ট্রোল। টুল কন্ট্রোলকে আবার দুই ভাবে ভাগ করা যায়। আহ দুইটা অ্যাসপেক্ট আছে এই কাটিং টুলের, একটা হচ্ছে টুল লোকেশন, ঠিক আছে। Keep tracking of cutting tools at workstation. If one or more tools required to process a particular workpiece, অর্থাৎ আমার কাটিং টুলের রাউটিংটা কি হবে, রাউটিং প্ল্যান ঠিক রাখতে হবে। এই টুল টুল কন্ট্রোলের আন্ডারে যে তোমার টুল লোকেশন যে অপশনটা আছে, এটার আবার মানে দুই ধরনের অ্যাকশন পারফর্ম করে। এটা কি কি করে, determines whether an alternative workstation that has the required tool is available. ধরো তোমার একটা মেশিনিং সেন্টারে ধরো টুল নাই বা টুল লাগবে, সেক্ষেত্রে এটা কই অ্যাভেলেবল আছে এটা ডিফাইন করে দেয়। দেন হচ্ছে কোন অপারেটরটা রেসপন্সিবল, ঠিক আছে, এই টুল স্টোরেজ ইউনিটের জন্য, এটার ডাটাও এই কম্পিউটার কন্ট্রোল সিস্টেমের মধ্যে থাকবে। দেন হচ্ছে টুল লাইফ মনিটরিং। একটা কাটিং টুল দিয়ে মানে তুমি তো আর কন্টিনিউয়াসলি মানে হাজার হাজার পিস করতে পারবে না, একটা নির্দিষ্ট টাইম আছে, আদারওয়াইজ দেন পরে আবার ডিফেক্টিভ পিস তৈরি হবে। তো সেই ক্ষেত্রে আহ তোমার টুল লাইফ মনিটরিং, যে কতটুক মানে আমার টুলের ওয়্যারটা কিরকম হয়েছে, কি টাইপের ওয়্যার হয়েছে, ক্র্যাঙ্ক ওয়্যার হয়েছে না এটার মধ্যে কেটার ওয়্যার হয়েছে না নোজ ওয়্যার হয়েছে, দেন হচ্ছে এটা কতটুকু ফেল করলো, দেন এটাকে আমি গ্রাইন্ডিং করে আবার ইউজ করতে পারবো কিনা, হ্যাঁ,
এই ধরনের ডাটাও প্রোভাইড করবে তোমার কম্পিউটার কন্ট্রোল সিস্টেম। আবার তুমি যখন কাটিং টুল গুলো কিনবা, হ্যাঁ, কাটিং টুল লাইফ একটা কথা আছে। টুল লাইফটাকে আমরা বলতে পারি যে কি বলে, দা ইন বিটুইন টাইম, দা টাইম বিটুইন টু সাকসেসিভ গ্রাইন্ডিং, অর্থাৎ দুইটা গ্রাইন্ডিং এর মধ্যবর্তী সময় কে আমরা টুল লাইফ বলতে পারি। এবং যখন তুমি একটা কাটিং টুল কিনবা, এটার একটা এস্টিমেটেড লাইফ থাকবে, যে এটা দিয়ে তুমি ম্যাক্সিমাম 10,000 মিনিট মেশিনিং করতে পারবে বা 5,000 মিনিট মেশিনিং করতে পারবে। সেই ক্ষেত্রে ওই সময়টা পাস হয়ে গেলে তোমার কম্পিউটার সিস্টেম অটোমেটিক্যালি তোমাকে অ্যালার্ম করবে যে তোমার টুল লাইফ শেষ হয়ে গেছে, সো ইউ শুড চেঞ্জ দ্য কাটিং টুল। সো কম্পিউটার কন্ট্রোল সিস্টেম এই ব্যাপারটাও মনিটর করবে। দেন হচ্ছে থার্ড, সরি 8 নম্বরে আসে হচ্ছে কি পারফরম্যান্স মনিটরিং এন্ড রিপোর্টিং। এই যে কাজ করতেছো, মানে নানান ধরনের অপারেশন পারফর্ম করতেছো, এগুলার যে ডাটা জেনারেট হবে, এটা একটা মানে ডাটা গুলোকে একটা রিপোর্ট আকারেও তোমার কাছে পেশ করবে এটা সিস্টেম, কম্পিউটার সিস্টেম আর কি। তো ফাইনালি ডায়াগনস্টিক, যদি কোনো মেল ফাংশন হয় তোমার লাইনের মধ্যে, সেক্ষেত্রে রেসপন্সিবল কে বা কোথায় হয়েছে এই প্রবলেমটা, এটা ডিটেক্ট করার ক্ষমতা থাকবে কম্পিউটার কন্ট্রোল সিস্টেমের। এবং এটা গোল হচ্ছে এই ডায়াগনস্টিক্স এর যে আমার নাম্বার অফ ব্রেকডাউনস বা ডাউন টাইম যেন আমি কমাইতে পারি, এবং অ্যাভেলেবিলিটি অফ দা মেশিন যেন বাড়াইতে পারি। প্রবলেম কই হতে পারে, এগুলার সোর্স কোথায়, ঠিক আছে। এবং এরকম হইতে পারে ডাটাগুলো তো দেওয়াই আছে, কোনটা কোন সময় ফল করতেছে, এগুলো অ্যানালাইসিস করে কোন সময় কোনটার মেইনটেনেন্স প্রোগ্রাম দাঁড় করাইতে হবে, এটাও তোমাকে ডিফাইন করে দিবে হচ্ছে কম্পিউটার কন্ট্রোল সিস্টেম। তার মানে হচ্ছে বলতে পারো, মানে একটা এফএমএস সিস্টেমের প্রাণ বা হার্ট বলতে পারো হচ্ছে কম্পিউটার কন্ট্রোল সিস্টেম, এফএমএস এর। সো ফাইনালি যে পোর্শনটা আছে সেটা হচ্ছে আমার হিউম্যান রিসোর্স লাগবেই। তো হিউম্যান রিসোর্সরা কি ধরনের অপারেশন গুলো পারফর্ম করতে পারে এই ফ্লেক্সিবল ম্যানুফ্যাকচারিং সিস্টেম, যদিও আমি দেখলাম যে ম্যাক্সিমামই অটোমেশন, বাট হিউম্যান ইন্টারভেনশন লাগবে। হিউম্যানরা কি করে, লোড র ওয়ার্ক পার্টস ইনটু দ্য সিস্টেম। আমরা যে বললাম লোডিং স্টেশন, এখানে লোড এবং আনলোড দ্য ওয়ার্ক পিস, এটা করবে হচ্ছে আমার অপারেটরেরা বা হিউম্যান রিসোর্স। দেন হচ্ছে আনলোড করবে ফিনিশ পার্ট ফ্রম দ্য সিস্টেম। চেঞ্জিং এন্ড সেটিং টুলস, ওই যে দেখো এতক্ষণ লেকচারের মধ্যে কথায় কথায় যে মানে উদাহরণগুলো আসছে, এগুলোই কিন্তু ফাইনালি চলে আসছে। চেঞ্জিং এন্ড সেটিং টুলস অর্থাৎ কাটিং টুলগুলোকে চেঞ্জ করা, সেট করা আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী, কোন কাটিং টুলে কি পারফর্ম করব ওগুলা হচ্ছে সিএনসি মেশিনে অ্যাড করা। দেন হচ্ছে ইকুইপমেন্ট মেইনটেনেন্স এন্ড রিপেয়ার, কোনো কিছু যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে ইকুইপমেন্ট মেইনটেনেন্স করতে হবে, রিপেয়ার করতে হবে। এনসি পার্ট প্রোগ্রামিং ইন এ মেশিনিং সিস্টেম, এটা হচ্ছে ধরো সিএনসি যদি না থাকে, শুধুমাত্র এনসি পার্ট প্রোগ্রামিং যদি হয়, তাহলে ওটা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা মেশিনিং সেন্টারে গিয়ে ওটা ইনপুট দিতে হয়। তো সেই ক্ষেত্রে এই এনসি পার্ট প্রোগ্রামিংটা আলাদা আলাদা ভাবে দিতে হবে। প্রোগ্রামিং এন্ড অপারেটিং দ্য কম্পিউটার সিস্টেম, ওকে কম্পিউটার সিস্টেম আমার সব অপারেট করবে, ঠিক আছে, বাট কম্পিউটার সিস্টেমটা কে অপারেট করবে, তার জন্য আমার একজন দক্ষ লোক লাগবে। ফাইনালি দ্য ওভারঅল ম্যানেজমেন্ট অফ দ্য সিস্টেম, ম্যানেজ, শুধুমাত্র টেকনিক্যাল ফাংশন গুলো হচ্ছে কি তোমার মেশিন দিয়ে করা যায়, বাট ম্যানেজারিয়াল যে ফাংশন, এটা কি মেশিন দিয়ে করা যাবে? করা যাবে না। সো এর জন্য আমার হিউম্যান রিসোর্স লাগবে। সো এখানে আমরা শেষ করতে পারি আর কি ফ্লেক্সিবল ম্যানুফ্যাকচারিং সিস্টেম। তো নেক্সট আরেকটা টপিক ধরবো, ওটা হবে সেলুলার ম্যানুফ্যাকচারিং, ঠিক আছে। তো ম্যাথ গুলো এখান থেকে হচ্ছে ম্যাথ গুলো দেখো আর কি, ঠিক আছে। যে ম্যাথ গুলো দেখালাম এটার একটা মেজর পোর্শন আসবে, মানে তোমাদের পরীক্ষায় ধরো 12 মার্কস হলে ম্যাথই হয়তো 8 মার্কস থাকবে, আর পাশাপাশি একটা মানে লিঙ্কিং একটা কোশ্চেন থাকবে। সো ওইভাবে তোমরা তোমাদের প্রিপেয়ার করো, ম্যাথ গুলো দেখো, আমি আবারও বলতেছি। আর কালকে হচ্ছে, আচ্ছা কালকে আমি ভার্সিটি থেকে আসতে আসতে আমার একটু লেট হবে, বুঝতে পারছো। তোমরা কালকে ক্লাসটা কাইন্ডলি এর সময় করো, 4:30টার দিকে করো।
স্যার বিকালে অনেকে টিউশনই থাকে তো স্যার, এজন্য ওই সময়টা একটু ঝামেলা আছে। তাহলে কি রাতে করবা? এখন সবাই যদি স্যার যদি চায় যে রাতে, তাহলে রাতে করা যাবে। কালকে একটা টাইম দাও আমাকে, 4টার পরে আর কি, বুঝতে পারছো? জি স্যার। আর অ্যাটেন্ডেন্স যারা ছিল সব মিলিয়ে 24-25 জন ছিল, তো ওই লিস্টটা তোমরা রিশাওয়াতকে দিয়ে দিও, ও কি আছে? স্যার আমি তুলে গ্রুপে দিয়ে দিচ্ছি স্ক্রিনশট নিয়ে। হ্যাঁ, স্ক্রিনশট নিয়ে তুমি গ্রুপে দিয়ে দাও। আমিও কিন্তু ছবি তুলে রাখলাম, ঠিক আছে, চেক করব। স্যার রেফারেন্স বুকগুলোর নাম আরেকবার যদি বলতেন। ফার্স্ট স্লাইডে ছিল না? স্লাইড তো দেননি মনে হয় আরে ফার্স্ট স্লাইড যেটা ইন্ট্রোডাকশন টু সিম, স্যার, স্লাইডটা মনে হয় দেওয়া হয়নি স্যার। তুমি চেক করো। দাঁড়াও 1 সেকেন্ড, আমি দেখতেছি। আচ্ছা, আসলেই তো আপলোড করি নাই। তোমরা আমাকে বলবা না যে স্যার এখনো ক্যাট ক্যামের কিছুই আপলোড করেন নাই? আচ্ছা, আমি আপলোড করে দিচ্ছি এখনই। ওটার মধ্যে ফার্স্ট যে ইন্ট্রোডাকশন যে স্লাইডটা আছে, হ্যাঁ, ইন্ট্রোডাকশন স্লাইডের মানে কি বলে ওটাকে, সেকেন্ড স্লাইডটার মধ্যেই তোমার বইয়ের নামগুলো আছে, ওটা ওখান থেকে তোমরা চেক করে নিও, ঠিক আছে? ওকে স্যার। ওকে।